আসসালামু আলাইকুম। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু তাদের কর্মসূচি বা কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। এই নিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত কিন্তু আন্দোলনের প্রস্তুতি এবং আন্দোলনকে সফল করার নানা ধরনের পরিকল্পনাও কিন্তু আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তার ঠিক বিপরীত দিকে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ যারা দেশ পরিচালনা করছে বর্তমানে তারা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে তাদের এই কর্মসূচি করতে দেওয়া হবে কি হবে না। এবং এই সকল প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি রয়েছেন উনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এর মধ্যে বেশ কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে। প্রথমত তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায় সেক্ষেত্রে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা কোন বিষয়ে চাইতে হবে এটিও কিন্তু উনি জানান দেন। প্রকৃতপক্ষে জুলাই এবং আগস্ট মাসে যে গণহত্যার ঘটনা ঘটেছে বা যে নাশকতামূলক ঘটনাসমূহ ঘটেছে সেগুলোর দায় নিয়ে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এবং আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে। আর যারা সাধারণত বিভিন্ন ধরনের দুর্নীতি সহ নানা ধরনের নাশকতা, নিপীড়ন এবং ইত্যাদি বিষয়ে বিগত দিনগুলোতে জড়িত ছিলেন তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। এবং এই পদ্ধতিগুলো ছাড়া কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে এই যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিগুলোর কোনোটাই বাস্তবায়ন করতে দিবে না। অথবা আমি যদি এক কথায় বলি তাহলে আওয়ামী লীগের এই কর্মসূচি তারা করতে পারবে না। এমনটাই সাধারণত প্রেস সচিবের বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন যে প্রশ্নটি সবার সম্মুখে উঠে এসেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কি প্রকৃতপক্ষে এই গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইবে কি না? এবং দ্বিতীয়টি হচ্ছে যদি আওয়ামী লীগ ক্ষমা না চায় তাহলে আওয়ামী লীগ তাদের জনমত নিয়ে আন্দোলন বাস্তবায়ন করতে সক্ষম হবে কি হবে না। এখন প্রথম যে প্রশ্নটি এখানে এসেছে সেটি সাধারণত আমরা বিগত 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অবস্থান যদি লক্ষ্য করি তাহলে অনেকটাই আন্দাজ করতে পারি। বিশ্লেষণের সুবিধার্থে 5ই আগস্ট পরবর্তীতে আমরা আওয়ামী লীগের যে অবস্থান রয়েছে সেটি যদি লক্ষ্য করি তাহলে আওয়ামী লীগ অনেকটাই নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু আওয়ামী লীগ ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করছে এবং মাঠ রাজনীতিতে তাদের ফিরে আসার সম্ভাবনা সহ তাদের যে দলীয় সাংগঠনিক ঐক্যবদ্ধতা প্রয়োজন সেটি কিন্তু তারা তৈরি করতে সক্ষম হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা এবং জুলাই এবং আগস্ট যে গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবে বা গণ অভ্যুত্থানে উনার সরকারের কিন্তু পতন হয়েছে এবং উনি বাংলাদেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়ে বর্তমানে অবস্থান করছেন এবং সেখানে আশ্রয়ে থাকা অবস্থায় উনি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সময় সাপেক্ষে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন। আমরা একটু যদি পেছনের দিকে যাই তাহলে দেখতে পাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর যখন মেটিকুলাস ডিজাইনে এই গণ অভ্যুত্থান বা এই যে আওয়ামী লীগ সরকারের পতনের বিষয়টি এই বিষয়টি নিয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি একটি বিবৃতি দেন এবং এই আন্দোলন ঘটানোর পিছনে মাস্টারমাইন্ড সহ সমন্বয়ক এবং ছাত্রদের যেভাবে পরিচয় করিয়ে দেন তাতে নিঃসন্দেহে কিন্তু সেই সময় থেকে এখন পর্যন্ত অনেকেই ধরে নিয়েছেন যে এটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন অথবা ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন কিংবা আমাদের যিনি প্রধান উপদেষ্টা বর্তমানে দায়িত্ব পালন করছেন উনার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই আন্দোলন হয়েছে। এবং এই বিবৃতির প্রেক্ষিতে পাল্টা বিবৃতি কিন্তু আমরা শেখ হাসিনাকে দিতে শুনেছি এবং তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জুলাই এবং আগস্ট মাসে যে গণহত্যা বা যে নাশকতাগুলো হয়েছে সেগুলোর সাথে আওয়ামী লীগ কোনোভাবে জড়িত ছিল না। বরঞ্চ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেমন বলেছেন যে মেটিকুলাস ডিজাইন ঠিক একইভাবে শেখ হাসিনাও কিন্তু বলেছেন যে ডক্টর ইউনূস এবং ছাত্রগণদের অনেকটা তাদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি হিসাবে উল্লেখ করে
তিনি বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এটি প্রকৃতপক্ষে মেটিকুলাস ডিজাইনে ঘটানো একটি প্ল্যান, যার মাধ্যমে আমাকে ক্ষমতা থেকে নামানো হয়েছে এবং আমি আমার প্রাণ ভয়ে সেদিন বাংলাদেশ ত্যাগ করে রাজনৈতিক আশ্রয়ে ভারতে আসতে বাধ্য হই। এখানে স্পষ্টতভাবে প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কোনো ধরনের ক্ষমা তারা চাইবে না। কারণ যদি আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কোনো প্রবণতা থাকতো তাহলে আওয়ামী লীগ কখনোই এই ধরনের বিবৃতি দিত না, বা এই ধরনের বিবৃতির কর্মকাণ্ড যেগুলো সেগুলো তারা কোনোভাবে প্রকাশ করত না। বরঞ্চ রাজনীতি করার স্বার্থে তারা বাংলাদেশের আইন অনুযায়ী যেটি করা প্রয়োজন, অর্থাৎ বর্তমানে যারা সংস্কার কাজে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের যে প্ল্যান রয়েছে বা তাদের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু তারা অনেক আগেই তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে যারা ক্লিন ইমেজধারী আওয়ামী লীগের নেতা রয়েছেন বা আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন তারা ক্ষমা চেয়ে নিতেন এবং যারা দুষ্টু বা যারা প্রকৃতপক্ষে দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া অবলম্বন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতেন। যেহেতু এই বিষয়টি আমরা লক্ষ্য করিনি, সুতরাং আওয়ামী লীগের এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, বা যে প্রশ্নটি সাধারণত ঘুরপাক করছে যে আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে কি চাইবে না, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ এই বিষয়ে কোনো ক্ষমা চাইবে না। এখন দ্বিতীয় যে প্রশ্নটি সাধারণত আসছে সেই প্রশ্ন খুব সহজভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এখানে একটি জিনিস আমরা দেখতে পাই, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রথমে যেই শক্তি নিয়ে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল বা বাংলাদেশের জনগণ যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণ করেছিল এবং তাদের কাছ থেকে বেশ ভালো কিছু আশা করেছিল, তার কোনো কিছুই কিন্তু তারা পায়নি। প্রকৃতপক্ষে এখানে জনগণের প্রাপ্তির খাতা একদমই শূন্য। সেই হিসাবে জনগণ কিন্তু প্রথমে যেমন আওয়ামী লীগ শাসন আমলে যে অবস্থায় ছিল বা যে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে সেগুলো পুনরায় ভোগ করতে না পারার কারণে তারা কিন্তু তাদের জনমত অন্তর্বর্তীকালীন সরকার থেকে উঠিয়ে নিয়ে আওয়ামী লীগের পক্ষে বসিয়ে দিচ্ছে। সেই হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের যে রাজনৈতিক সমর্থক রয়েছেন তারা ব্যতীত সাধারণ জনগণের যে জনমত সেই জনমত কিন্তু আওয়ামী লীগের দিকে যাচ্ছে এবং 5ই আগস্টের পূর্বে এই জনমত যতটা কম ছিল 5ই আগস্টের পরে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এই জনমত বাড়তে শুরু করেছে। সেই হিসাবে আওয়ামী লীগের এখানে কিন্তু অনেকটা এই প্লাস পয়েন্ট এবং আওয়ামী লীগের কাছে এই যে জনমত জনসাধারণ রয়েছে তাদেরকে কাজে লাগিয়ে সাধারণত এই যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাস জুড়ে, এই আন্দোলন কর্মসূচি তারা অব্যাহত রাখবে। যেহেতু তারা ক্ষমা চাইবে না সেহেতু তারা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের বিরুদ্ধে গিয়ে এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি পালন করবে এবং তাদের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু প্রকৃতপক্ষে প্রথমে যে দুরবস্থায় ছিলেন এখনো একই দুরবস্থায় রয়েছেন, বিভিন্নভাবে মামলা মোকদ্দমা হয়রানি সহ অনেক কিছুই শিকার। তবুও তারা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মাঠে ফেরার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করছেন এবং একটি বলিষ্ঠ নেতৃত্বের অপেক্ষায় আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা অপেক্ষারত। এখন যেহেতু আওয়ামী লীগ তাদের দলীয় কর্মসূচি হিসাবে ফেব্রুয়ারি মাসে আন্দোলনের ডাক দিয়েছে, সুতরাং আওয়ামী লীগের এই সকল শ্রেণীর নেতাকর্মীরা কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে এই যে আন্দোলনগুলো রয়েছে বা কর্মসূচিগুলো রয়েছে এগুলো পালন করার জন্য কিন্তু চেষ্টা করবেন এবং ধীরে ধীরে এই আন্দোলন কর্মসূচির ধারা যদি অব্যাহত থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে শূন্য থেকে শুরু করলেও পরবর্তীতে তারা কিন্তু ব্যাপকভাবে এই আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবে। সুতরাং এখানে জনমত নিয়ে আওয়ামী লীগ তাদের মাঠ রাজনীতিতে ফেরার সম্ভাবনা অনেকটাই রাখছে। অপরদিকে আন্তর্জাতিক যে সকল চাপ সমূহ রয়েছে সেই চাপের প্রভাবেও কিন্তু আওয়ামী লীগ অনেকটা মাঠ রাজনীতিতে ফেরার সম্ভাবনা রাখছে বা কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা রাখছে। কারণ আমরা ইতিমধ্যে কিন্তু জাতিসংঘ সহ আন্তর্জাতিক মোড়ল যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে শুনেছি এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যে হয়েছে। সেই হিসাবে কিন্তু ধরে নেওয়া যায়
যে আওয়ামী লীগ এই সকল সুযোগ সুবিধাকে কাজে লাগাবে এবং আন্তর্জাতিক চাপ যেটি রয়েছে সেটির প্রভাবে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা নিচু সুরে কথা বলছে বলে আমার মনে হচ্ছে। কারণ সাধারণত প্রথম অবস্থায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের দোসরদের ধরপাকড় এই সেই ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের বিষয় আমরা লক্ষ্য করেছি। তবে সেই সব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে এখন যেহেতু আওয়ামী লীগকে শর্ত দেওয়া হচ্ছে যে এই শর্ত মেনে রাজনীতি করতে হবে। সুতরাং এখানে স্পষ্টত বোঝা যায় যে আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে বা আন্তর্জাতিক যে চাপ রয়েছে সেই চাপ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর পড়ছে। এবং এই চাপের প্রভাবে তার সাথে যে জনসমর্থক রয়েছে আওয়ামী লীগের সেই জনসমর্থককে কাজে লাগিয়ে আওয়ামী লীগ কিন্তু তাদের যে রাজনীতি রয়েছে মাঠ পর্যায়ে সেটি এবং যে কর্মসূচিগুলো তারা দিয়েছে এই কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়বে।